দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে এখন প্রকাশ অনুষ্ঠানে। রাষ্ট্র সংস্কারে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে প্রথম সংলাপ করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি। রাজনৈতিক দলগুলোর কাছে ঐকমত্য কমিশনের 166টি প্রস্তাবনার মধ্যে 120টিতে একমত এলডিপি। বৈঠকের শুরুতে দলটির সভাপতি বলেন, ইসির দেয়া সংস্কার প্রস্তাবনা সবচেয়ে দুর্বল। ঐকমত্য কমিশনের দেয়া প্রশ্নের স্প্রেডশিটে এখন পর্যন্ত জামায়াত ইসলামী, এলডিপি সহ 16টি দল তাদের মতামত দিয়েছে। আগামী রোববার মতামত দেওয়ার কথা জানিয়েছে বিএনপি ও নতুন রাজনৈতিক দল এনসিপি। এখন এই যে মতামত দিচ্ছেন, আলোচনা শুরু হয়েছে, সব মিলিয়ে ভোটের পথ শুরু হলো কিনা সাধারণ মানুষও জানতে চায়। ডিসেম্বর নির্বাচন হবে নাকি হবে না, সাধারণ মানুষের প্রশ্ন, জিজ্ঞাসা সব কিছু। আবার রাজনৈতিক দল, সুশীল সমাজ, তারা কি বলছেন, সব মিলিয়ে আজকে মোটামুটি আমরা কথা বলতে চাই। আমাদের অনুষ্ঠানের নাম দিয়েছি আমরা ভোটের পথ। গোটা আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি মুস্তফা কামাল স্বপন, এবং স্টুডিওতে আমি আমন্ত্রণ জানিয়েছি আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বিএনপি, এবং রয়েছেন নাজমুল আশরাফ, প্রধান সম্পাদক গ্লোবাল টেলিভিশন। দুজনকে স্বাগত জানাচ্ছি। শুরুতে যেতে চাই একটু রিপন ভাই আপনার কাছে, সেটি হচ্ছে যে এই যে আপনার ঐকমত্য কমিশনের যে প্রস্তাবনা জমা দেওয়ার প্রক্রিয়া তো মোটামুটি শেষের পথে, আপনারা এখনও দেন নাই, আপনারা দিবেন হয়তো রোববারে এবং এনসিপি দিবে। এর মধ্যে যারা দিয়েছেন তাদের মধ্যে প্রথম ডাক পেয়েছে এলডিপি, তাদের সঙ্গে আলোচনা হয়েছে। তারা অনেক প্রস্তাবনার সাথে একমত পোষণ করেছেন, অনেকগুলোর সাথে করেননি, আংশিক করেছেন। মোটামুটি ভোটের কি পথটা কি শুরু হলো কি না এই আলোচনার মধ্য দিয়ে? আনুষ্ঠানিকভাবে বলা যেতে পারে অথবা আক্ষরিকভাবে বলা যেতে পারে শুরু হলো, মানে আচ্ছা, প্রক্রিয়াটা শুরু হলো। জি। আর আমরা ট্রেডিশনাল যেভাবে আমরা শুরুটা বলি সেই শুরুটা না। আচ্ছা। আর আমার ব্যক্তিগত মত হচ্ছে আপনার ভোটের প্রক্রিয়া একটি জটিল স্তরের দিকে বরং আগালো এই এই সংলাপের মধ্য দিয়ে এই যেটা শুরু হলো। জি, আচ্ছা, যদি একটু ব্যাখ্যা করেন। ধরুন অনেক সংস্কারের প্রস্তাব এসছে বিভিন্ন কমিশনের মাধ্যমে। সমস্ত সংস্কারের খবর এই দেশের নাগরিকরা জানে না। যাদের জন্য সংস্কার, তারা নিজেরাই কিন্তু এই রাষ্ট্রের জন্য কি কি সংস্কার হচ্ছে, তাদের জন্য কোনটা ভালো, বা তারা ওইসব বৈঠকে হয়তো যেতে পারবেন না, যাবেন না, বা যাওয়ার সুযোগ থাকবে না, কিন্তু তারা মনে মনে ভাবতে পারতেন যে এই সংস্কারটা হলে ভালো হতো, অথবা আমি এটাকে সমর্থন করি। তাদেরকে অনবোর্ডে নেওয়া যায়নি। এটা একটা বড় দুর্বলতা। তা আপনি বলবেন যে 18 কোটি মানুষকে অনবোর্ডে কীভাবে নেবে, সেটা নেওয়ারও অনেক ব্যবস্থা ছিল, হতে পারত। যাই হোক, আমি জটিল স্তরে প্রবেশ করার কথাটা এই কারণে বললাম, অনেক ধরনের প্রস্তাব তো আছে, সব প্রস্তাবের সাথে আপনি একমত হতে পারবেন না, অবস্থান তো ভিন্ন ভিন্ন থাকবে। যত ভিন্ন মত প্রকাশিত হবে, যত রাজনৈতিক দলগুলোর মধ্যে পরস্পরের বোঝাপড়ার ঘাটতিগুলো থাকবে, মানে নিকটে আসার সুযোগের চেয়েও দূরত্বে যাওয়ার পথটা অনেক বেশি প্রসারিত হবে আমার ধারণা। যেমন ধরুন এই মুহূর্তে একটা বা দুটো পার্টি, মানে গণসংহতি আন্দোলন এবং বোধের নতুন দল, কি জন্য নাম ওটার, এনসিপি। এটা কিন্তু বাংলাদেশের এনসিপি, একটা ইন্ডিয়াতে একটা এনসিপি আছে শারদ পাওয়ারের, আমরা জাতীয় নাগরিক পার্টি, হোয়াট এভার, বাংলাদেশের এনসিপি যেটা। তো এরা বলেছে যে আপনার মানে ইয়ে করবেন, কি বলে আপনার কি জন্য গণপরিষদ করবেন। আচ্ছা। তো গণপরিষদ কনসেপচুয়ালি আমরা যেটা বুঝি সেটা হচ্ছে, যখন একটা সংবিধান এক্সিস্ট করে না, একটা নতুন সংবিধান লেখার ব্যাপার থাকে, তখন একটা গণপরিষদ গঠন হয় দেশে দেশে। আমাদের দেশেও 72 সালে একটা গণপরিষদ হয়েছিল। লেস দেন 1 ইয়ারের মধ্যে সে গণপরিষদ সংবিধান প্রণয়ন করেছে। তারপরে সেই সংবিধানের আলোকে ওই সংবিধান বাস্তবায়ন করার জন্য 73 সালে নির্বাচনও হলো। এখন দেশে একটা সংবিধান আছে, যদিও সংবিধানটা ছেঁড়াবেড়া সংবিধান। সংবিধানের মধ্যে 3 ভাগের 1 ভাগই আপনার বিশেষ দলের নিজেদের কথাবার্তা। এটা একটা মানে দলীয় ব্যাপার, আওয়ামী লীগের কথাই যদি বলি। তো এগুলো সংশোধন দরকার আছে, এতে কোনো সন্দেহ নাই। রাষ্ট্রের মালিক তো জনগণ, এই রাষ্ট্রের মালিক জনগণ কোনোদিনই হয়ে ওঠে নাই। মানে সংশোধন জরুরি দরকার নাকি একদম পাল্টে ফেলা, মানে একদম আমি সেই কথাটাই বলছি, সংশোধনী। আমি বলছি যে ছাত্রদের একটি অংশ, আমি বারবারই একটি কথা বলি, ছাত্রদের একটি অংশ। আপনার মনে প্রশ্ন আসতে পারে, যেখানে ইউনূস সাহেব বলেন ছাত্রদের দল, আপনারাও বলেন ছাত্রদের দল বলতে পছন্দ করেন, ছাত্রদের একটি অংশ। কারণ হচ্ছে যে আপনার এই যে 5ই আগস্টের আগে 36 দিনের যেটা বলে 36 জুলাই যেটা বলে, 36 দিনের আন্দোলনে শুধুই তো
এই যে আপনার যারা এখন নতুন দল বানিয়েছেন বা যারা দল বানাননি অপেক্ষমান আছেন, এরাই তো শুধুমাত্র তারই এটার মানে শক্তি না। এটার সাথে আমার দল জাতীয়তাবাদী ছাত্র দলের ছেলেরা ছিল, আপনার কমিউনিস্ট পার্টির ছাত্র সংগঠন ছিল, বাম সংগঠনের ছেলেরা ছিল, এমনকি জামাতের ছেলেরা আছে। কেউ এখনও বেরিয়েছে, কেউ বেরিয়েছে মানে ওখান থেকে বেরিয়ে তাদের নিজেদের দলে ঢুকেছে, কেউ এখনও ঢুকেনি অথবা ওইখানেই আছে, নানানভাবেই আছে। তো শুধু একটি অংশ বলাটাই বোধহয় এটা মানে আপনার আপনারা জানেন যে জাতীয় নাগরিক কমিটি যেটা ছিল তার একটি অংশ কিন্তু তারা কিন্তু বেরিয়ে এসেছে, আরেকটি দল তারা করার পরিকল্পনা করছে, অপেক্ষমান প্ল্যাটফর্ম, এবং তারা হয়তো এপ্রিল এরকম বলছে তারা, মানে একটি অংশ বেরিয়ে গেছে। তো সুতরাং এমনিতে তো নানান অংশ যার যার জায়গায় চলে গিয়েছে, তারপর একটি অংশ ছিল, সেই অংশেরও আবার একটি অংশ আপনার নতুন দল বানাবেন বলে তারা ঘোষণা করেছেন। যাই হোক, সেটা বড় কথা না। এখন কথা হচ্ছে যে আপনার এরা মানে গণপরিষদের কথা বলবেন। এখন আমার দল তো গণপরিষদ বা অন্যান্য পলিটিক্যাল পার্টি তো গণপরিষদের কনসেপ্ট যেটা তো বিশ্বাস করে না। তারা মনে করেন যে এটা একটা অপ্রয়োজনীয় ব্যাপার। কেন অপ্রয়োজনীয়? কেন অপ্রয়োজনীয় ব্যাপার? যেহেতু দেশে তো অলরেডি একটা এক্সিস্টিং সংখ্যা, আপনি গণপরিষদের কাজটা কি করবেন? গণপরিষদে আপনার কাজটা কি? নতুন সংবিধান লিখবেন না সংস্কারগুলো করবেন? তো যদি সংস্কারগুলো যদি করেন, আপনার যত সংস্কারের মানে ভালো সংস্কার, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে সংস্কার প্রয়োজন, মোটা দাগে মানে সংস্কারের প্রয়োজন আছে। এই কারণে মোটা দাগের সংস্কারগুলো যদি না হয় তাহলে হবে কি আপনার ওই যে কি বলে ভবিষ্যতে আমরা আপনার কি বলে মানে মানে আপনার দুর্বিনীত সরকার পেতে পারি। কারণ আমরা যখন নিয়ন্ত্রণের মধ্যে না থাকি, নিয়মের মধ্যে যখন না থাকি, আপনি দেখবেন যে 111 যখন হলো তখন আমরা খুব ভালো হয়ে গেলাম না? জি, হলাম তো নাকি? ট্রুথ কমিশন হয়েছিল, সেখানে গিয়ে ভালো হয়ে গেছে। আবার আপনার দর্শক উদ্দেশ্য বলতে আমি কিন্তু আবার দুর্নীতি শ্রেণীর মানে অংশীদার না, আমি ওই শ্রেণীর লোকজন নই, আমি খুবই সাধারণ মানুষ একজন। আমি যেটা পবিত্র কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে মানুষ যখন বিপদগ্রস্ত হয় তখন আল্লাহর করুণা প্রার্থনা করে, মানে অর্থাৎ নৌকা ডুবে যাচ্ছে, জাহাজ ডুবে যাচ্ছে, ঝড়ে উড়ে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি নানান ধরনের ভীষণ প্রতিকূলতার মধ্যে তখন আল্লাহ বলছেন তুমি যখন বিপদগ্রস্ত হও তখন তোমার হাঁটু গাড়িয়া তখন আমার করুণা প্রার্থনা করো, আমি দয়া পরবশই আল্লাহ, আমি তোমাদের প্রতি করুণা বর্ষণ করি এবং বিপত্তি উদ্ধার করি। বিপত্তি উদ্ধার পাওয়ার পরে তোমরা তা ভুলিয়া যাও, হে মনুষ্য জাতি তোমরা বড়ই অকৃতজ্ঞ। এটা হচ্ছে পবিত্র কোরআন শরীফের আয়াতের তর্জমা। তো এইটা আল্লাহ রাব্বুল আলামিন আমার স্রষ্টা, আমার মাবুদ, তিনি জানেন যে তিনি যাদেরকে আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের নফসের হাল উনি জানতেন, নিশ্চয়ই জানেন। তো সেজন্য এটা আমি ধর্মীয়ভাবে বললাম। আর দুনিয়াবি মানে দুনিয়ার সিস্টেমে, পলিটিক্যাল সিস্টেম, আমরা পলিটিক্যাল পার্টিগুলো যখন অনেক ঝই ঝামেলা আসে তখন কেউ তাবলিগ করে, কেউ যে দাঁড়িয়ে রাখে, কেউ টুপি পরে, কেউ হজ করে, নানান রকম ভালো হয়ে যায়। আবার যখন চান্স পায় দেখবেন আমার দলের মধ্যে কিছু লোকজন আছে, দুই চারটার উদাহরণ আমি তো দেবো না, মানে দেখলাম ম্যাডাম যখন জেলে গেলেন তখন মানে দল ছেড়ে দিলেন, না আর দল করবো না, মানে ইত্যাদি ইত্যাদি। এখন আবার মনে করছে বোধহয় মানে ফুরফুরা, আমি ফুরফুরা বলতে কলকাতা ওইখানকার ফুরফুরা শরীফের কথা, ফুরফুরা শরীফ না, মানে চাঙ্গা আর কি, মনের দিক থেকে চাঙ্গা। তো মনে করলো বোধহয় বিএনপি বোধহয় ক্ষমতায় চলে আসতেছে, তাহলে আবার রাজু বানগাই জেন্টলম্যান আবার তিনি বললেন থুক্কু আমি আইসি, আবার তিনি আবার দলে আসেন। এই যে এই জাতীয় লোকজন যারা এরা ভালো হয় না। আসবে আপনার কাছে একটু নাজমুল সঙ্গে জানতে চাই যে যেটা বললেন আসাদুজ্জামান রিপন, যে জানতে চাইছিলাম ভোটের পথ, যেহেতু আমাদের আলোচনা হচ্ছে ভোটের পথ, এই যে ঐক্যমত্য কমিশনের যে সংলাপ সেখানে যাচ্ছেন, এলডিপির কথা হয়েছে, আরও অনেকে যাবেন, এটা তো ভোটের পথটাকে একটু সরু হলো, মানে খোলাটা খুললো, কিন্তু যেটা তিনি বলছেন যে ভোটের পথ জটিল হলো, জটিল কি আসলে হলো কি? এই সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনি ভোটের পথ কোথায় দেখেন? মানে যে তিনটি বিষয় নিয়ে ঐক্যমতের চেষ্টা করা হচ্ছে তার মধ্যে মূলত সংস্কার, 6টি কমিশনের মধ্যে 5টি কমিশনের প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলো মতামত নিয়েছে, এখন একটি দল করে আলোচনা হচ্ছে। এবং আজকেই জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ, আমার আপনার শিক্ষক, উনি বলেছেন 15 জুলাইয়ের মধ্যে সকল দলের সাথে আলোচনা শেষ করে ফেলবেন। 15 জুলাইয়ের মধ্যে শেষ করার পরে তারপরে ওনারা গুণে দেখবেন, হিসাব করে দেখবেন যে কোন কোন প্রস্তাবগুলোর ব্যাপারে ঐক্যমত্য হয়েছে। সেই প্রস্তাবগুলো তখন ভাগাভাগি হবে যে কোনগুলো নির্বাচনের আগে, কোনগুলো নির্বাচনের পরে, এটার মধ্যে আবার একমত হতে হবে। ফলে এটা হচ্ছে নির্বাচন পূর্ববর্তী একটা প্রক্রিয়া। এখন ধরেন যে 5টি সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে এই প্রক্রিয়া চলছে, সেটি 15 জুলাইয়ের মধ্যে শেষ হয়ে ফলাফল কবে পাবো আমরা, সেটা যেমন দেখার বিষয়। আবার অনেকের দাবি যারা এই সংলাপ প্রক্রিয়ার মধ্যে আছেন এবং থাকবেন, যেমন এনসিপি, নতুন দল, তারা তো এটুকু সংস্কারে সন্তুষ্ট না, তারা তো আরও সংস্কার চায় এবং তারা হয়তো এই 5টি সংস্কার কমিশনের সবগুলোর বাস্তবায়ন করতে বলবে, আরো দীর্ঘ সময়ের ব্যাপার। তার মানে হচ্ছে
যে নির্বাচন ডিসেম্বরের মধ্যে হবে কিনা এই ঐক্যমত্য তো আগে দরকার, তারপর হচ্ছে সংস্কার, সেই সংস্কার আগে কতখানি পরে কতখানি এটা নিয়ে বিতর্ক আছে। আবার অনেকে এই নতুন দলের কেউ কেউ বিচারের বিষয়টাকে নিয়ে আসছে, ফাঁসিতে না ঝোলা পর্যন্ত নির্বাচন হওয়া যাবে না, ওগুলোর ব্যাপারে হয়তো ঐক্যমত হবে না, কিন্তু মৌলিক যে সংস্কার প্রস্তাবগুলো যেগুলোর ব্যাপারে মোটামুটি বিরোধ নাই বলা যায়, নানানভাবে আমরা যে মতামত শুনছি বিভিন্ন দলের, তাতে করে ধরে নিলাম 166-র মধ্যে মনে করেন যে কথা 100 প্রস্তাবের ব্যাপারে সবাই একমত হলো। সেই 100 প্রস্তাব কোন কোন খাতে কোনটাকে অগ্রাধিকার দেবেন এবং কোনটা আপনি নির্বাচনের আগে বাস্তবায়ন করবেন, কোনটা নির্বাচিত সরকার বা সংসদ এসে বাস্তবায়ন করবে। তার আগে বলি, প্রথম গঠিত যে 6টি সংস্কার কমিশন, তার মধ্যে একটাকে বাদই দিয়ে দেওয়া হয়েছে। 5টি সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে কিন্তু কাজ হচ্ছে। কোনটাকে বাদ দেওয়া হচ্ছে? পুলিশ প্রশাসন সংস্কার কমিশন। বাংলাদেশের বাস্তবতায় আপনি সুষ্ঠু নির্বাচন করবেন, আইন শৃঙ্খলা নিশ্চিত করবেন, জননিরাপত্তা নিশ্চিত করবেন, ভালো নির্বাচন করবেন, এবং এই যে স্বৈর শাসন, ফ্যাসিবাদী শাসন, দুঃশাসন, জনভোগান্তি, মানবাধিকার লঙ্ঘন, মানুষের অধিকার হরণ, যা যা কিছু অপশাসন দুঃশাসনের মধ্যে পড়ে, সেই জায়গায় একটা বড় ভূমিকা হচ্ছে পুলিশের। আপনি সেটাকে এই প্রক্রিয়ার মধ্যে আনলেন না, কেন আনলেন না আমি বুঝি না। মানে পুলিশ সংস্কার দরকার নাই। যেই পুলিশ বিগত সরকারের আমলে দাসত্ব করেছে বলে মারধর খেয়ে তারা এখন আধামরা হয়ে আছে, এদেরকে জাগানো যাচ্ছে না, খাড়া করা যাচ্ছে না, সেই পুলিশ সংস্কারের বিষয়টা আপনার কাছে গুরুত্ব পেল না। আপনার এই প্রক্রিয়ার মধ্যে এটাকে আপনি আনলেন না। এবং আমরা এরই মধ্যে জেনেছি যে পুলিশ সংস্কার কমিশন যেসব প্রস্তাব দিয়েছে তার অনেকগুলোর বিরোধিতা করছে পুলিশ বিভাগ। এই যে কয়েকদিন আগে প্রধান উপদেষ্টার সাথে পুলিশের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক হলো, সেখানে তাদের পক্ষ থেকে বলা হয়েছে, এবং তাদের অনেকগুলো দাবি সংস্কার কমিশন মানেই নাই। তাদের একটা অন্যতম দাবি ছিল পুলিশ কমিশন গঠন। পুলিশ কমিশন গঠন মানে এটা হবে পুলিশের কর্তৃপক্ষ, এর অধীনে তারা স্বাধীনভাবে কাজ করবে, কোনো সরকারের রাজনীতিবিদের, কোনো হোম মিনিস্টারের, কোনো মন্ত্রীর হুকুমে তারা চলবে না। এই স্বাধীনতাটুকু তারা চেয়েছিল, তাহলে পুলিশ জনগণের সাথে কাজ করতে পারতো, আইনানুগ কাজ করতে পারতো। এটাকে আপনি মানলেন না। তার মানে হচ্ছে যাদের নিয়ে আপনি সংস্কার করছেন তাদের কোনো কথা আপনি শুনছেন না। ঠিক একইভাবে নির্বাচন ব্যবস্থা সংক্রান্ত যে সংস্কার কমিশনের সুপারিশ, তার কমপক্ষে 10টার বিরোধিতা করছে নির্বাচন কমিশন, এবং সেগুলো কিন্তু নির্বাচন সংস্কার কমিশন তাদের সাথে এগুলো নিয়ে বোঝাপড়া করে না। তাহলে আমি দুইটা কথা বলি, ধরে নিলাম আমরা অন্য সবকিছুর চেয়ে সবচেয়ে বেশি গুরুত্ব আমাদের কাছে নির্বাচন, ডিসেম্বরে আমরা নির্বাচন চাই, মোটামুটি সরকার পক্ষ থেকেও সেরকম কথাবার্তাই বলা হচ্ছে, সেদিকে আগাচ্ছে, বেশিরভাগ দল চায় রিপন ভাইয়ের দল সহ। তাহলে নির্বাচন করতে গেলে আমার যে দুইটা বিষয়ে বড় ধরনের সংস্কার দরকার, একটা হচ্ছে নির্বাচন কমিশন বা নির্বাচন ব্যবস্থা, আরেকটা পুলিশ। এই দুইটার ভিতরেই হচ্ছে বিরোধ, সেটা আপনি নিষ্পত্তি না করে রাজনৈতিক দলগুলো মতামত চাইছেন। তো যাদের নিয়ে সংস্কার করবেন তাদের মতামতের কোনো গুরুত্ব নাই। আমি বুঝলাম না এই প্রক্রিয়ার মানেটা কি। আমার যেটা ধারণার কথা বলছি বা আশঙ্কা, এই পুরো সংস্কার প্রক্রিয়া এত জটিল হচ্ছে বা করা হচ্ছে, ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত, এটা কি বুঝে না বুঝে আমি বলতে পারবো না, কিন্তু এটাকে যত বেশি জটিল করা যাবে ততই নির্বাচন সহ অন্য আরো অনেক লক্ষ্য পিছিয়ে দেওয়া যাবে, অন্য অনেককে বড় হতে সাহায্য করা যাবে, অন্য অনেক বাস্তবতা তৈরির উপযুক্ত পরিবেশ তৈরি হবে। সেরকম আশঙ্কা করাটা কি অমূলক? আসবো আপনার কাছে। আমি আরেকটু যেতে চাই রিপন ভাই, আপনি যদি একটু বলেন যে আশরাফ ভাই যেটা বললেন পুলিশ কমিশন, আসলে পুলিশকে ডক্টর মোহাম্মদ ইউনূস যে বৈঠক করেছেন তাদের সাথে, শীর্ষ কর্মকর্তাদের 127 জন কর্মকর্তা ছিলেন বৈঠকে, তাদের সাথে তিনি বলেছেন যে পুলিশকে মাথা উঁচু করে নিরপেক্ষভাবে কাজ করতে হবে। পুলিশ কি আসলে মাথা উঁচু করে নিরপেক্ষভাবে কাজ করার সময় কি এখন পুলিশের ওই অবস্থা আছে কিনা? এদিকে পুলিশ সংস্কার কমিশন তো এই আলোচনা তো শুরুই হয় নাই। ধন্যবাদ আপনাকে। আশরাফ ভাই বললেন দুইটা বিষয় এখানে, নির্বাচন কমিশন এবং পুলিশ সংস্কার কমিশন, দুই জায়গাতে কিন্তু একটু। আচ্ছা, আমি দুটো জায়গায় কথা বলছি। একটা হচ্ছে যে আপনার পুলিশ কমিশনকে যদি ধরে নেন, যদি পুলিশ কমিশনও গঠন হতো, জি ধরে নিচ্ছি আইডিয়ালি, আচ্ছা কি হতো তাতে? কমিশন শব্দটা আমাদের কাছে এত বেশি পরিচিত এবং এত বেশি ঘেটে গেছে, কমিশন কথায় কথায় কমিশন, তাই না? আচ্ছা ফাইন, আমাদের দেশে কি দুর্নীতি দমন কমিশন আছে না? আছে নাকি নাই? আছে তো অবশ্যই। এই দুর্নীতি দমন কমিশনের ব্যাপারে কি অভিযোগ নেই? এটা কি স্বাধীনভাবে কাজ করতে পেরেছে? এটাকে বাংলায় বলে দুদক, দুর্নীতি দমন কমিশন। আবার এটাকে স্যাটার করে কেউ বলতেন দুরক, মানে দুর্নীতি রক্ষা কমিশন। তখন কিন্তু কমিশনই ছিল। আচ্ছা, এই যে এখন বর্তমানে আপনার এস্টাবলিশমেন্টে, আমি একটা ফেসবুকে দেখি, আই এম নট শিওর whether it was correct or not, এই যে আপনার মানে এখন প্রশাসনের জনপ্রশাসন মন্ত্রক সচিব যাকে হায়ার করে চুক্তিভিত্তিক নিয়োগ করেছে, ভদ্রলোক তো অনেকদিন আউট অফ সার্ভিস ছিলেন, কন্ট্রাক্ট ছিল না, কন্ট্রাক্ট মানে
সোসাইটি, প্রশাসন, রাষ্ট্রের সাথে কন্ট্যাক্ট সেভাবে ছিল না। এটা স্বাভাবিক, পেনশনে যাওয়ার পরে সে সাধারণত নর্মাল মানে 2 বছর contact আগে হবে। পেনশনে এটা তো যান নাই, মানে বহু বছরই নাতিপুতে পেলেছেন আর কি। আচ্ছা, তো এরকম টাইপের লোকজনকে তো বাড়ি সব মানে মানে ন্যানিদের জায়গাতে উঠে আনা হয়েছে আর কি। তো এই সমস্ত লোকজন, আমি যেটা ফেসবুকে দেখলাম যে উনি দুর্নীতি দমন কমিশনের একজন সচিব ছিলেন। এই লোক যখন দুর্নীতি দমন কমিশনের সচিব মানে প্রশাসনিক প্রধান তখন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে 2 কোটির যেটা এখন মামলাটা হয়ে গেল, মানে বাতিল হয়ে গেল বা মামলাটা অসার প্রমাণিত হলো। অরফানেজ ট্রাস্ট, এইসব মামলা টামলা ফ্রেমিং এর ব্যাপারে তো এই মোখলেসুর রহমান টাইপের লোকজনের অবদান ছিল। এটা তো রক্ষা কমিশনে ছিল, মানে দুর্নীতি দমন কমিশনে ছিল। ওরা দুর্নীতি দমন কমিশনের থেকে ওরা দুর্নীতি রক্ষা করেছে। ওদের পক্ষে সম্ভব ছিল না মানে আপনার রুলিং পার্টির কোনো লোকের বিরুদ্ধে আপনার কোনো ব্যবস্থা নিতে। ওরা বড় বড় কথা বলছে যে আমরা কি চুনোপুটি ধরতে এসে আমরা রুই মাছ ধরতে আইছি। তো চুনোপুটি তো দূরের কথা, ওই কেঁচো ব্যাঙও মানে আপনার ওখান থেকে ধরতে পারে নাই। আচ্ছা, ভালো কথা। তাহলে ফলে কমিশনের এক্সপেরিয়েন্স আমাদের কাছে খুব খারাপ। মাথায় যে শাসক থাকে, রাষ্ট্রে যে রাষ্ট্র পর্যন্ত যে শাসক থাকে, সে শাসক যদি ডেমোক্রেটিক না হয়, সেই শাসক যদি জনগণের কাছে মানে আপনার জবাবদিহি করার মতো, তাহলে কমিশন করে কি কোনো লাভ নেই? এরকম আমি বলছি জবাবদিহি করার মতো ব্যবস্থার মধ্যে যদি না থাকে, তাহলে আপনি পুলিশের কমিশন করেন আর মিলিটারি কমিশন করেন, তাতে কিছু যায় আসে না। আমি আপনাকে উদাহরণ দিতে চাই, যেমন মনে করেন আমি আমেরিকার আমাদের বহু বাঙালিরা যেহেতু ওখানে থাকে, আপনার অনুষ্ঠান যদি কেউ দেখেন তাদের কাছে খুব পরিচিত শব্দ, ওখানে NYPD বলে একটা ব্যাপার আছে, নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট। আচ্ছা, NYPD-তে যিনি প্রধান হন তিনি কিন্তু একটা পলিটিক্যাল লোক, কিন্তু সেখানে কি আপনি দেখেছেন যে রিপাবলিকান পার্টি ক্ষমতা আসলে ডেমোক্রেটদের ঠ্যাঙ্গাচ্ছে, অথবা ডেমোক্রেট যখন পাওয়ার ছিল রিপাবলিকানদের ঠ্যাঙ্গাইছেন না। ওখানকার সিস্টেম ট্রেনিং, তাই না, ম্যানুয়ালস এমনভাবে তৈরি করা, নো ম্যাটার হোয়াট হু গভর্নস দ্য কান্ট্রি, নো ম্যাটার হোয়াট। আমাদের দেশে তো উল্টো চিত্র। সুতরাং কমিশন খুব মানে বেনিফিট দেবে না গেল 1। 2 নম্বর যে আপনার ওই যে আমি এখন আসি নির্বাচন কমিশন। আচ্ছা, আপনি রাষ্ট্রকে জবাবদিহিমূলক করেন, মানে সরকারকে, এবং রাষ্ট্রকে জনগণকে রাষ্ট্রের মালিক বানান। জনগণ যেন মনে করে রাষ্ট্রের মালিক আমি, ওই ফিলিংসটা যদি দিতে পারেন, মেকানিজম যদি যেতে পারেন, তাহলে আপনার কমিশনের প্রয়োজন নাই। জনগণ যে রাষ্ট্রের মালিকানা, জনগণকে বুঝে টের পায়। জনগণ বোঝে না তা না, জনগণ কথা বলে, কিন্তু আপনি ওই জনগণ রাষ্ট্রের মালিককে আপনি এত খারাপ অবস্থার মধ্যে রাখছেন। অনেক আপনার মালিকানা লুটে গেলে আপনি কি করবেন? আছে না অনেক শৈশবজন, আমাদের একটা ফ্যামিলি প্রপার্টি দখলে গেছে, ওটা মালিকানা ছিল আমাদের, লুটে গেছে আওয়ামী লীগের আমলে, দখল হয়ে গেছে ঢাকা শহরে। তো কিছু করেন নাই। তো জনগণের মানে অধিকার লুটে যায়, জনগণের সম্পদ লুটে যায়, তার অনেক কিছু তার লুট হয়ে যায়। আচ্ছা, এখন সংঘবদ্ধ জনগণ প্রতিরোধ মাসের পর মাস করতে পারে না, হয়তো 10 বছর পর, 15 বছর পর, 20 বছর পরে একবার ফুসে ওঠে। যেমন আপনার 24-এ ফুসে উঠলো, আচ্ছা 90-তে ফুসে ওঠে, 71-এ ফুসে ওঠে, এরকম এক একটা হয় না যে তা না। এখন আমি আপনার মানে নির্বাচন কমিশন নিয়ে কথা বলতে চাই। ভেরি ইন্টারেস্টিং। নির্বাচন কমিশন গঠন করে কে? সরকার বা রাষ্ট্র? বিরতির পরে সে নির্বাচন আমি একটু শেষ করে দিই। আচ্ছা, জি। আচ্ছা, আপনি দেখবেন যে কমিশনের যারা নিয়োজিত যারা কমিশনার হয়েছেন এবং চিফ কমিশনার হয়েছেন, মানে মূলত 4 জন বা 5 জন ব্যক্তি, প্রধান নির্বাচন কমিশনার আর বাকিরা যারা নির্বাচন 3 জন বলে না, যাও 3-4 জন যারা। আচ্ছা, ওনাদের খুব আপত্তি হলো যে না, ওনাদের জেল ফাঁসি দেওয়ার একটা ব্যবস্থা আছে প্রস্তাবের মধ্যে, মানে 20 বছর পর্যন্ত আকাম কুকাম করলে 20 বছরের একটা ফাঁসি না, 20 বছর ফাঁসি তো হয় না, মানে 20 বছর জেল ঠেলে একটা ব্যাপার থাকে, তাই না? সে দায়িত্বে না থাকলেও ব্যক্তি হিসেবে তাকে হ্যাঁ পরবর্তীতে হইতে পারে এরকম। এখন ওনাদের আপত্তি হচ্ছে 3-4 জনের, এরা তো আবার রিটায়ারমেন্টের লোক, এই রিটায়ার্ড লোকজন এখন আবার চাকরি পাইছে, এরা ফাঁসিতে ঝুলতে চায় না, মানে 20 বছরের জেল খাটতে চায় না। তার বলছে না, এটা করা যাবে না। এখন উনি বলবেন এটা করা যাবে না, আরেক কমিশন বলবে এটা করা যাবে না, মানে যারা মজা পাইছে, কোনো মজার ব্যক্তির কেমন মজা লাগলো এটা জিজ্ঞেস করা যাবে না, বুঝতে পারলাম, ওটা অ্যানালাইজ করা যাবে পরিষ্কার। তাহলে আমি নির্বাচন কমিশন কেন বানিয়েছে, রাষ্ট্র কেন বানায়? একটা অ্যাকাউন্টেবল ইলেকশন, একটা ইলেকশন আয়োজনের দায়িত্ব হচ্ছে ওই লোকগুলোর প্রতি, কমিশনের প্রতি। এটা তো একটা আইন দ্বারা প্রণীত হবে, অফকোর্স আইন দ্বারা প্রণীত হবে, এবং এই কমিশন জনগণের কাছে অ্যাকাউন্টেবল হবে, রাষ্ট্রের কাছে অ্যাকাউন্টেবল থাকবে, নট টু পার্টি, কোনো পার্টির কাছে না। কিন্তু অতীতে কি সেরকম হয়েছে? মানে আপনাদের আমলে, আওয়ামী লীগের আমল বা যে কোনো আমলে সেই জন্য নির্বাচন কমিশন কি এরকম অবস্থা ছিল? সেই জন্যই তো 5ই আগস্ট, সেই জন্যই তো আপনার মানে কি বলে 90-এর গণ অভ্যুত্থান
হয় না কেন, যে হয়েছে, হয়নি বলেই তো এটা হলো। আরে হয়নি বলেই তো বাড়িঘরে আগুন জ্বালালো জনগণ, হয়নি বলেই তো পুলিশ আপনার ইয়াবা ঢুকাই দিত মানুষের পকেটে, দিয়ে তারপর ফোন করে বলে তো টাকা দেন, হলে তোর অবস্থা কাহিল। এই জন্য তো পুলিশ পিটায় মারলো মানুষ। আপনার এটা হয়নি বলে তো শেখ হাসিনাকে পালাইতে হলো, হয়নি বলে মসজিদ ইমামকে পালাইতে, হয়নি বলে শ্যামল দত্ত সব বহু সাংবাদিককেও পালাইতে হয়েছে। সুতরাং হয়নি বলে যেই মানুষ যেভাবে ফুঁসে ওঠে, এটা যদি ভবিষ্যতে মানুষ যাতে ফুঁসে না ওঠে, ভবিষ্যতে রাজনৈতিক নেতাদেরকে যাতে পালাতে না হয়, সেই জন্য আপনার কি করতে হবে? আপনার শুদ্ধ থাকতে হবে, আপনার শুদ্ধচারী জীবনযাপন করতে হবে, আপনার ব্রতচারী রাজনীতি করতে হবে। দান্দাবাজি মাল কামানোর রাজনীতি করলে তো চলবে না। কিন্তু যেটা বলেন ব্রতচারী রাজনীতি, ওইটা তো অনেক দূরে। আর যেটা পরে বললেন ধান্দাবাজি মাল কামানোর রাজনীতি, ওটাই তো আমরা দেখি, মানে সাধারণ মানুষ তো আমাদের চোখের সামনে তো ওটাই ভেসে, ওইটার বিরুদ্ধে মানুষ ম্যান্ডেট দিয়েছে। এটার দায়িত্ব থেকে তো আপনারাও তো, আপনাদের তো নিস্তার নেই, আপনারাও তো একটা রাজনৈতিক দল, আপনাদের সময় তো এরকম হয়েছে। এবং আমার পার্টি কিন্তু এই ব্যাপারে অত্যন্ত শূন্য সহিষ্ণু দৃষ্টিভঙ্গি, এটাই তো দরকার। আসাদুজ্জামান রিপন নির্বাচন কমিশন নিয়ে কথা বলেছেন, এই ব্যাপারে আপনি কোনো অ্যাড করবেন কিনা? জি, দেখেন বর্তমান নির্বাচন কমিশনটি গঠিত হয়েছে কোন আইনে? আগের আইনে, সার্চ কমিটির মাধ্যমে। কোনো আইন তো চেঞ্জ হয় না, আগের আইনে। এই নির্বাচন কমিশন যে কাজ করছে কোন আইনে? আগের আইনে। তারা নিবন্ধন চাইছে কোন আইনে? আগের আইনে। নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কিসে? আগের আইনে। সবকিছু আপনি আগের আইনে করছেন। তাহলে আপনি যে সংস্কারের সুফল পেতে চান, জনগণকে দিতে চান, নির্বাচন সংক্রান্ত যে সংস্কার প্রস্তাবগুলো, সেগুলোর বাস্তবায়ন নির্বাচনের ক্ষেত্রে করতে পারছেন না কেন, বা করছেন না কেন? আচ্ছা, যেটুকু প্রস্তাব দিয়েছেন সেখানে আবার নির্বাচন কমিশন বিরোধিতা করছে। এখন নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে সরকার তদন্ত করতে পারবে, এটা হচ্ছে প্রস্তাব। নির্বাচন কমিশনাররা কি ফেরেশতা? তাদের কোনো অপরাধ, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ, তাদের কোনো অনিয়ম দুর্নীতি হলে সরকার তদন্ত করতে পারবে না? অবশ্যই পারবে। এখানে প্রশ্নটা হচ্ছে, সরকার যদি নির্বাচন কমিশনের বিরুদ্ধে তদন্ত করে, সেটা নির্বাচন কমিশনের কর্তৃত্ব খর্ব করবে কিনা। কিন্তু নির্বাচন কমিশন যদি দোষ করে, সেই দোষের বিরুদ্ধে যদি মানে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত না হয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়, সেই ক্ষেত্রে কমিশনকে এটা আরও সাহায্য করবে। নির্বাচন কমিশন স্বাধীন সংস্থা, সাংবিধানিক সংস্থা, নির্বাচন কমিশনের ক্ষমতা অনেক বেশি, বর্তমান আইনে অনেক ক্ষমতা আছে, যে ক্ষমতা আমরা কোনো কমিশনকে কখনো সেইভাবে প্রয়োগ করতে দেখি নাই। কালেবদ্ধে দুই একটা কমিশন করেছে, বেশিরভাগই সরকারের আজ্ঞাবহ হয়ে যাচ্ছে তাই নির্বাচন করে সেগুলোকে সার্টিফিকেট দিয়ে এসব করেছে। তো যেই নির্বাচন নিয়ে কথা বেশি হচ্ছে, যেই নির্বাচন সংক্রান্ত সংস্কারের প্রস্তাব আসছে, সেগুলো কোনোটি আপনি বাস্তবায়ন করতে পারছেন না। আবার এর মধ্যে আবার বিরোধ রয়ে গেছে। তাহলে অন্যান্য খাতের সংস্কারগুলো আপনি কবে বাস্তবায়ন করে, বা কিছুটা বাস্তবায়নের কথা যদি বলা হয়, যে ছোট প্যাকেজ বড় প্যাকেজের কথা বলা হয়, কিভাবে করবে আমি জানি না। বাট নির্বাচন কমিশনের সম্পর্কে একটা কথা বলি, নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে কোনো অভিযোগ হলে পরে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আছে বর্তমান আইনে। সেই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল চাইলে যে কোনো কমিশনের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে তারা ব্যবস্থা নিতে পারে, অপসারণ করতে পারে, রাষ্ট্রপতি এখানে জড়িত হতে পারে ইত্যাদি। কিন্তু এই প্রক্রিয়াটা এত দীর্ঘ, জটিল এবং মানে অকার্যকর যে আমরা সেভাবে দেখি নাই, যেটা সুপ্রিম কোর্টের বিচারপতিদের ক্ষেত্রে এই ব্যবস্থাটা আছে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে কোনো বিচারপতির ব্যবস্থা নেওয়া। আমরা তো অভ্যুত্থানের পরে ধামধাম কিছু যোগ বিয়োগ হয়ে দেখলাম, এখানে কিন্তু সেই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কার্যকারিতা আমরা দেখলাম না। এবং যারা যোগ হলো বিয়োগ হলো তাদের অনেকের ব্যাপারে প্রশ্ন আছে। তো আপনি বিচার বিভাগ অনেক সেন্সিটিভ বিষয়, কিন্তু সংস্কার যখন আপনি করবেন, কোনটা অগ্রাধিকার দেবেন, কোনটা করলে পরে মানুষ তাৎক্ষণিক সুফল পাবে, সেই জায়গায় আপনার কোনো মনোযোগ নাই। বিচার বিভাগ, সেই বিচারিক আদালত থেকে সর্বোচ্চ আদালত, এটি মানুষকে প্রতিনিয়ত কোনো না কোনোভাবে আক্রান্ত করে। সেখানকার কোনো সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন বা জরুরি ভিত্তিতে কিছু বাস্তবায়ন না। নির্বাচন কমিশন বললাম না, পুলিশ বললাম যে না, আমার যে পরিবহন খাত, যেটা আমার প্রতিদিনকার দুর্ভোগের কারণ, সেখানে কোনো সংস্কারের চেষ্টাই নাই। তারপরে আপনি কি বলে যান চলাচল, যানজট, ঢাকা শহর সহ বিভিন্ন বড় শহরে, সেখানে কোনো উদ্যোগই নাই। তাহলে এই যে আপনি সব বুকিশ কথাবার্তা বলছেন, সংবিধান বদলে ফেলবেন, আইন কানুন বদলে ফেলবেন, রাষ্ট্র কাঠামো বদলে ফেলবেন, আপনি পুরো নতুন রাষ্ট্র তৈরি করে একেবারে একটা বেস বানায় ফেলবেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত করবেন, সেকেন্ড রিপাবলিক করবেন, মানে এগুলো এত বেশি বাকাওয়াজ, প্রয়োজনীয়তা আছে কি নাই সেই বিতর্ক যদি বাদও দেই, এটা কি আমার অগ্রাধিকার? অগ্রাধিকার হচ্ছে আমার প্রতিদিনকার ব্যাপার। সেই জায়গায় কোনো সংস্কারের উদ্যোগ, সংস্কারের বাস্তবায়নে কেন সরকারের মনোযোগ? আসলে একটা বিষয়, ধরেন নির্বাচন কমিশনার যারা আছেন, আপনি যে জবাবদিহিতা তদন্ত কথা বললেন, এখন ধরেন নির্বাচন কমিশনার থাকা অবস্থায় কোনো নির্বাচন কমিশনার অনৈতিক কোনো কর্মকাণ্ডে বা কোনো ঝামেলায়
হইলো যে উনি কোনো মানে অপরাধ করলেন, সেইটা উনি তো চলে গেলেন পেনশনে, 20 বছর পরে কি উনাকে তখন আপনি ধরবেন? না, আমি বলছি যে দায়িত্বে থাকা অবস্থায় তার বিরুদ্ধে কেন তদন্ত করা যাবে না? মানে অবসরে যাওয়ার পরে আপনি একটা মরা লোকরে আবার মারবেন বা বিচার করবেন, সেটা তো একটা আছেই। যেই বয়সের লোকজন নির্বাচন কমিশনার হয় তারা কিন্তু সেকেন্ড লাইফে থাকে, তারা নানান পেশায় রিটায়ার্ড করে বাড়িতে ছিলেন, ঘুমিয়ে টুমিয়ে ডেকে এনে তাদেরকে বসানো হচ্ছে, এইগুলো তো আমরা শুনি। তারপরে সেকেন্ড লাইফ শেষ করার পর আপনি থার্ড লাইফে বেঁচে থাকবে কিনা, বেঁচে থাকলেও তার বিচার করা যাবে কিনা, সেই সময়ের জন্য অপেক্ষা কেন? তিনি যখন দায়িত্বে আছেন তখন তার দায়িত্বের জন্য জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করা দরকার। আর নির্বাচন কমিশনের ক্ষমতা কর্তৃত্ব বেশি হোক এটা আমরা চাই, সরকার হস্তক্ষেপ না করুক এটা আমরা চাই। তাই বলে নির্বাচন কমিশন তাদের মতো করে সবকিছু চলে যাবে, হ্যাঁ, করবে কিনা, আইন কারণে ঊর্ধ্বে চলে যাবে কিনা, সেটা নিশ্চয়ই আমরা চাই না। তবে নির্বাচন কমিশন সহ আমি বলছি যেগুলো অগ্রাধিকার হওয়া উচিত সেই জায়গাগুলোতে আমরা কেন গুরুত্ব দেখছি না। আরেকটা কথা বলে শেষ করি, আমি আপনি যেই প্রফেশন আছি, গণমাধ্যম সংস্কার কমিশন একটা হয়েছে, এখন পর্যন্ত এটা আওয়াজ শুনলাম না। এটা দ্বিতীয় দফায় 5টি কমিশনের একটি, কিন্তু আমরা প্রথম দফায় যে 6টি কমিশন হয়েছে তারা কিন্তু একটা প্রাথমিক রিপোর্ট দিয়েছে, চূড়ান্ত রিপোর্ট দিয়েছে, সেগুলো নিয়ে মতামত নেওয়া হচ্ছে, সেগুলো নিয়ে আবার আলোচনা শুরু হয়েছে, সেগুলোর ব্যাপারে একটা ঐক্যমত হবে। কিন্তু বাকি 5টি কমিশনের কি অবস্থা, অন্তত গণমাধ্যম কমিশন নিয়ে আমার আপনার উদ্বেগ আছে। সেই কমিশন এখন পর্যন্ত একবারও কোনো আওয়াজ দেয় নাই। কীরকম আওয়াজ? অন্যান্য কমিশনগুলো আমরা দেখেছি প্রাথমিক রিপোর্ট দেওয়ার আগেও বিভিন্ন আলাপ আলোচনা অনুষ্ঠানে, মতামতে, সাক্ষাৎকারে তারা কিছু কিছু টিপস দিত, কিছু কিছু ব্রেক করত, কিছু একটা ধারণা দিত। গণমাধ্যম কমিশন এখন পর্যন্ত কোনো আউটকাম আমরা দেখতে পাচ্ছি না। জি, আমি তার মানে এই জায়গাগুলোতে সরকারের গুরুত্ব নাই। নিশ্চয়ই একটু যেতে চাই আসাদুজ্জামান রিপন, আপনি একটু বলবেন, আশরাফ ভাই যেটা বললে যে ছোট প্যাকেজ বড় প্যাকেজ, ছোট প্যাকেজের কথা যদি বলেন, সংস্কারের প্রস্তাব সেইটা যদি করা হয় তাহলে ডিসেম্বর নাগাদ নির্বাচন হতে পারে, আর যদি বড় প্যাকেজের কথা আসে, বড় সংস্কার, তাহলে নির্বাচন তো ডিলে হবেই। এই ছোট প্যাকেজ বড় প্যাকেজ এই কথাগুলো এখন বেশ উঠে আসছে। এটা কেন এই যে একটা প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেব এই মূলত মানে বিতর্কটা তিনি তুলেছেন, আমি মনে করি আপনার মানে প্যাকেজ বড় ছোটর কোনো বিষয় না। আচ্ছা, রাষ্ট্রের জন্য প্রয়োজনীয় সংস্কার, একটা ভালো একটা মানে রাষ্ট্রের গণতান্ত্রিক উত্তরণের কথা আমরা বলি, ট্রান্সফরমেশন দরকার, তাই না? আমাদের একটা ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন দরকার। আচ্ছা, রাষ্ট্রের যদি ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের জন্য আমরা যা যা দরকার, কথাটা খেয়াল করবেন। আপনার গাড়িটা নষ্ট হয়ে গেছে, আপনি বললেন ঠিক আছে 10 কিলো মতো চলার মতো একটা আপাতত ঘষা মাজা করে দিই, তারপরে এরপরে যদি কেউ 20 কিলো যেতে চায় তখন সেটা দেখবে। এটা তো আপাতত গন্তব্যের কাছাকাছি আমি যাই, পরে হয়তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি সংস্কার কি চান। আমি যেটা, যেমন ধরুন আমি যদি একেবারে খুব ছোট থেকেই ধরি, ছোট জায়গা থেকে ধরি, ইউনিয়ন পরিষদের নির্বাচন। আচ্ছা, ইউনিয়ন পরিষদের নির্বাচন, আমাদের দেশে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা মোস্টলি এলাকায় থাকেন না, অথচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের তো সপ্তাহে 5 দিনই এলাকায় থাকার কথা। এটা স্থানীয় সরকার ফান্ডামেন্টাল বেসিক জায়গা, এটা নাই। আপনি সংস্কারের মধ্যে বলেছেন যে মানে তাদেরকে স্থায়ীভাবে তার নিজ এলাকায় থাকতে হবে, বলেননি। আপনি শুধুমাত্র শিক্ষার কথা বলেছেন। ঠিক আছে, একটা MA পাস লোক আসলে ব্যারিস্টার সাহেব এসে চেয়ারম্যান হলো, তারপর উনি এসে 3 মাস এলাকায় আসলো না, লাভটা কী হলো? জনগণ বেনিফিটেড হবে না। এটা খুব ফান্ডামেন্টাল। আপনি এই জাতীয় সংস্কার কথা আপনি উল্লেখই করেননি। আচ্ছা, আপনি উপজেলা চেয়ারম্যানের বেলায় একই কথা, মেয়রদের বেলায় একই কথা, এমপিদের বেলায় এবার আসেন। আপনি অধিবেশন নাই, আপনি উপস্থাপনা করতেছেন, সঞ্চালনা করছেন, যিনি আইনজীবী তিনি ধুমাইয়া সকাল থেকে কোর্ট মাই লর্ড ইয়োর লর্ড করতেছেন। আচ্ছা, তারপরে সন্ধ্যার সময় ক্লান্ত, এখানে কালো কোট উপরে গাউন টাউন লাগাতে এমনি মানুষ ক্লান্ত হয়ে যায়। আমাদের দেশের মানে কোর্ট রুমের ইয়েটা খুব এনভায়রনমেন্ট, গরমের মধ্যেও কোট পরে তারা করতে ট্রেডিশন তারা। এখন এই লোকটা বিকেলবেলা পর্যন্ত ওগুলো করে ঠরে চেম্বারে যেয়ে সব শেষ করে উনি ঝিমাতে ফ্যাটিক হয়ে উনি পার্লামেন্টে গেলেন, মানে যারা আইনজীবীর মধ্যে গেলেন। তারপর উনি যে ক্লান্ত হচ্ছেন, ঘুমাচ্ছেন, কি করছেন, হাত তুলছেন, এক পর্যায়ে হাত জয়যুক্ত করে বাড়ি চলে আসলেন। আচ্ছা, তারপরে তিনি অধিবেশন শেষ, উনি ওনার যথারীতি উনি ওনার কাম করছেন। ব্যবসায়ীরা তো কার্ডের মধ্যে লেখে কলিমুদ্দিন, কথার কথা কলিমুদ্দিন বলে কেউ থাকলে আমি সরি, আমি এটার নাম প্রতীকীভাবে নাম ব্যবহার করেছি। আচ্ছা, তো কলিমুদ্দিন, তারপর লেখে মানে মেম্বার অফ পার্লামেন্ট লেখে, তারপর লেখে চেয়ারম্যান অমুক গ্রুপ অফ কোম্পানিজ বা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। ওটা তার মূল ধান্দা। ওইটা নিয়ে যখন সচিবালয়ে যায় তখন তো সার হয়ে যায় সে সচিবদের সামনে, কারণ এমপি মানুষ। মানে আপনি কি এমপিটাকে এটা যেটা পেশা, ওই জায়গাটায় এমপি একটি পেশা, এটা একটা ফুল টাইম জব। পার্লামেন্টে উই হ্যাভ সো মেনি পার্লামেন্টারি কমিটিজ।
আমেরিকাতে আছে, বিলেতে আছে, সব জায়গায় আছে। আমেরিকাতে আপনি দেখবেন যে আপনার কংগ্রেশনাল কমিটি অন ফরেন অ্যাফেয়ার্স, কংগ্রেশনাল কমিটি অন এডুকেশন, ট্রান্সপোর্টেশন, নানান বিষয়। আচ্ছা, ওখানকার কংগ্রেসম্যানরা তো রাউন্ড দ্য ইয়ার্স সারাক্ষণই তারা কাজ করছেন। আচ্ছা, আমার দেশের এমপিদেরকে আপনি বলবেন কম বেতন দেন, বেতন বাড়াই দেন, 2 গুণ করে দেন, 3 গুণ করে দেন, কিন্তু এটা ফুল টাইম জব হতে হবে। আপনার পার্লামেন্টের অধিবেশন শেষে আপনি আইন করেছেন? আপনি কি আইন করেছেন কি না? আপনি চেয়ারম্যান বানাইলেন বিএ পাস, এমপি কি পাস? এমপির ব্যাপারে আপনি উল্লেখ করেন নাই। ভালো, আপনি এমপি যে ফুল টাইম জব সেটা আপনি উল্লেখ করেননি। এমপির যে নির্বাচনী এলাকায় তার অফিস থাকা উচিত সেটা আপনি সেই ব্যবস্থা করেননি। উপজেলা চেয়ারম্যানের অফিস আছে, কিন্তু পার্লামেন্টের এমপির কোনো অফিস নাই, তার কোনো স্টাফ নাই, আপনি তার স্টাফ দিবেন না। এটি তো বড় সংস্কার। যদি আপনি আইন প্রণেতাদের কাছ থেকে যদি আইন প্রণয়ন আশা করেন, যদি মনে করেন যারা উন্নয়নের কাছ থেকে তারা বিযুক্ত থাকবেন, তাহলে যেটা উন্নত দেশগুলোতে যা করে সেই ফ্যাসিলিটিস দেন, আপনি সেগুলো দেন নাই। আপনি এমপিদের জন্য বিলেতে, আমেরিকায় পাঠালাম, যদি আমেরিকার উদাহরণটা নিই, প্রত্যেকটা কংগ্রেস মেম্বারদের, যে কংগ্রেশনাল মেম্বারদের জন্য তাদের নিজস্ব ওয়েবসাইট আছে, তারা কি করছেন, কর্মকাণ্ড করছেন, পিপলের সাথে ইন্টারাক্ট করার সুযোগ থাকছে, সেগুলোর কোনো ব্যবস্থা আপনি করেন নাই। আপনি এমপি ইন্ডিয়াতে আছে, অত দূর যত ইন্ডিয়াতে এমপিরা যদি হাইরে যায়, এরপর তারা পেনশন দেয় রে ভাই, তার মেডিকেল ফ্যাসিলিটি অনেক কিছু দেয়। আপনি এগুলো বাড়ান। আপনি খালি ডিউটি ফ্রি গাড়ি দিচ্ছেন, দান্দাবাজি। আপনি দিচ্ছেন কি, আপনি গরিবের জায়গা দখল করে তারপরে আপনি প্লট দিচ্ছেন মানে এমপিদেরকে। এখন তার কিছুই নেই, সব দেয়া শেষ। এখন বাকি আছে একটা ডিউটি ফ্রি কবরের প্লট দেওয়া, বাকি মোটামুটি সব শেষ। এখন হয়তো অভিজাত শ্রেণীর জন্য একটা, আমি মনে করি অভিজাত শ্রেণীর জন্য এবং যারা দুর্নীতি করে এদের জন্য একটা ডিউটি ফ্রি কবরস্থান থাকলে খারাপ হয় না। সব এক জায়গায় দিয়ে থাকুক, হ্যাঁ, অভিজাত মানুষ এক জায়গায় থাকুক, আযাবের ফেরেশতা ভালো করে ধরাধরি করতে পারবে ভবিষ্যতে। যাই হোক, এখন কথা হচ্ছে যে আপনার সংস্কারটা কোন জায়গায় হচ্ছে রে ভাই? বিচারক নিয়োগ হইলে কোনো সংস্কার ছাড়াই, ওখানে কোনো ইয়ে নাই, মানে সংস্কার হয় নাই, অথচ এটা করা সম্ভব ছিল। একদিন লাগতো সংস্কার করতে। বিচারক নিয়োগ করতে একটা ক্রাইটেরিয়া লাগবে রে ভাই। আপনি একটা ক্রাইটেরিয়া ঠিক না করে 13 জন বিচারক নিয়োগ করে দিলেন। এখন আমার দল ক্ষমতা 13 জনের মধ্যে মনে হতে পারে 20 জনটি কনফার্ম না করার ব্যাপার হতে পারে। আচ্ছা, এখন কথা হচ্ছে কি যে আপনি কি সংস্কারটা করলেন? আপনি এমপিদের বেলায় সংস্কার করলেন না, আপনি চেয়ারম্যান মানে স্থানীয় গভর্নমেন্টের ব্যাপারে সংস্কার করলেন না। আরেকটা ব্যাপার আছে, আপনি যদি এমপি ইলেকশন করতে চান তাহলে মোস্তফা কামাল স্বপন, তিনি বিলেতের নাগরিক, তিনি এমপি ইলেকশন করতে পারবেন, ফাইন। আপনি আমেরিকান নাগরিক করতে পারেন। কারণ আমি নিজেও মনে করি যে ব্যক্তি অপর রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করেছে, আনুগত্য প্রকাশ করেছে, ওত নিয়েছে, সেই রাষ্ট্রকে প্রোটেক্ট করার জন্য, তার সভরেন্টি প্রোটেক্ট করার জন্য ইত্যাদি নানা বিষয় হচ্ছে এটা একটা নাগরিকের। তো ওই একই ব্যক্তি যিনি আমেরিকার বা অন্য কোনো দেশের সভরেন্টি, তার ইন্ডিপেন্ডেন্স প্রোটেক্ট করার জন্য তিনি শপথবদ্ধ হয়েছেন, তিনি বাংলাদেশের এমপি নাও হইতে পারেন। এই ব্যাপারে আমার কোনো, তাদেরকে দিয়ে তোমরা সংস্কার কাজ করাচ্ছি। আচ্ছা, আসছি তা। এখন আপনি যেটা কি করবেন, আপনি তারাই তো সংবিধান চেঞ্জ। এখন আপনি ওই যে ডুয়াল সিটিজেনশিপ সার্টেনলি আছে, তার সেটা একটা ব্যাপার আছে বোধহয়। আচ্ছা, এখন আমি অন্য কথাটা বলতে চাচ্ছি। আপনি মেয়র ইলেকশনের ব্যাপারে, চেয়ারম্যান ইলেকশনের ব্যাপারে, ওইখানে কিন্তু আবার এই বিধানটা নেই। আপনি বারবাডোসের সিটিজেন হইয়া, মানে যে কোনো দেশের সিটিজেন হইয়া পাসপোর্ট রাইখা আপনি ধুমাইয়া আপনি চেয়ারম্যান ইলেকশন করতে, মেয়র ইলেকশন করতে পারবেন। এই যে ইলেকশন করার ক্ষেত্রে যে মানে আপনার মানে কনফ্লিক্ট, মানে ক্যান্ডিডেট হওয়ার ব্যাপারে, সেখানে কিন্তু আপনার দৃষ্টি নাই। বেসিক জায়গাগুলোতে আপনার দৃষ্টি নাই। অ্যাকাউন্টেবিলিটি সৃষ্টি করার জন্য দৃষ্টি, আপনি আছেন কবে 2 বার প্রধানমন্ত্রী হইতে পারবে না। তারপরে কি বলে যে মানে প্রেসিডেন্ট ভারসাম্য থাকতে হবে। বাকি জায়গাগুলো আপনি করলেন না। যাদেরকে দিয়ে আপনার কাঠামোটা, পিলারটা যাদেরকে দিয়ে মেম্বার অফ পার্লামেন্ট, সেটা করলেন না। আপনি উচ্চ কক্ষ করলে কি সব ঠিক হয়ে যাবে? বরং আমার দল উচ্চ কক্ষের প্রস্তাব দিয়েছে, কিন্তু পৃথিবীর বহু দেশে আছে উচ্চ কক্ষ কিভাবে, যে আমেরিকাতে উচ্চ কক্ষের ট্রাবল ক্রিয়েট করার কারণে, মানে বাধার কারণে 6 মাস এমপ্লয়িজদের বেতন হয় না। লন্ডনও এরকম ঘটনা ঘটছে। একটা বিরতি নেব, তার একটা প্রশ্ন রেখে যায় রিপন ভাই, একটা প্রশ্ন রেখে যায় বিরতির পরে। আপনি বলেন যে রাজনৈতিক দলগুলো আসলে কতটুকু সংস্কারে একমত হতে পারে। আপনি তো রাজনৈতিক দলের একজন লোক, কতটুকু সংস্কার হলে মোটামুটি সব দলগুলো একটা প্ল্যাটফর্মে আসবে? নাজমুল হাসান, আপনার কাছে জানতে চাই, আপনার জন্য আলাদা প্রশ্ন আছে আমার, সেটা হচ্ছে কতটুকু রাজনৈতিক সংস্কার হলে মানে রাজনৈতিক দলগুলো একটা জায়গায় আসবে? কারণ আপনি এর আগে বলেছেন অনেক বিষয় নিয়ে কথা হচ্ছে, কিন্তু ন্যূনতম একটা সংস্কার দরকার। অনেকে বলতেছে যৌক্তিক সংস্কার, অনেকে বলতে ন্যূনতম সংস্কার।
ছোট প্যাকেজ নানা রকম কথাবার্তা আসছে, কিন্তু একটা জায়গা তো আসতে হবে, নির্বাচনের জায়গার জন্য একটা জায়গা আসতে হবে। সেই জায়গাটা আসার জন্য কতটুকুন সংস্কার? না, এটা কিন্তু দলগুলোর উপর নির্ভর করে। এই যে ঐক্যমত্য কমিশন যে কাজ করছে বা সবশেষ যে প্রক্রিয়া আজকে শুরু করেছে, উদ্দেশ্য কিন্তু একটাই, যে প্রস্তাবগুলো এসেছে সেগুলোর কোনগুলোর ব্যাপারে সবাই একমত হবে, তারপরে সেখান থেকে গুরুত্ব অনুযায়ী বাছা হবে। যে কথাটা আমি আগে বলছিলাম যে কতগুলোতে একমত হলো তার চেয়ে বেশি গুরুত্ব হচ্ছে আপনি কোনগুলোকে অগ্রাধিকার দিচ্ছেন। রাইট। সেটা নির্বাচন সংশ্লিষ্ট বলি, নির্বাচন পরবর্তী বলি, নতুন সরকার বলি, নতুন সংসদ বলি, মানে যেগুলো আমাদের কাছের ব্যাপার। এখন তো নির্বাচন সংশ্লিষ্ট বিষয়গুলোই না, তাহলে প্রথম গুরুত্ব হবে নির্বাচন সংশ্লিষ্ট বিষয়। তাহলে সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন, নির্বাচন পরিচালনা, নির্বাচন। আজকে আপনার কর্নেল ওলি আহমেদ একটা দারুণ কথা বলেছে, নির্বাচন কখনোই সুষ্ঠু হবে না যদি দুইটা লোক ঠিক না থাকে, সেটা হচ্ছে ওসি আর ইয়েনো। এখন ডিসি, এসপি, ওসি, ইয়েনো ওই পর্যায়ের লোকজন নির্বাচনে যেসব দায়িত্বে থাকে তারা অনেক গুরুত্বপূর্ণ। সেই লোকগুলো যদি সঠিক সুষ্ঠু নির্বাচনের পক্ষে কাজ না করে তাহলে নির্বাচন কিভাবে হবে? ওসি ওনারা তো একেবারে মাঠ পর্যায়ের প্রথম কর্মকর্তা। একদম। তাহলে আপনি কিন্তু পুলিশকে এই আলোচনার মধ্যে আনেন নাই। আপনি যে 5টি বিষয় নিয়ে আলোচনার প্রক্রিয়া শুরু করলেন, ঐক্যমত্যে পৌঁছানোর চেষ্টা করছেন, সেখানে আপনি পুলিশই আনেন নাই। অথচ পুলিশ অনেক বড় একটা ফ্যাক্টর নির্বাচনের, সেইটা একটা ব্যাপার আছে। প্রশাসনের আরও বিভিন্ন ক্ষেত্রে এই কথা বলা যেতে পারে। ফলে আপনি যদি নির্বাচন কেন্দ্রিক বিষয়গুলোকে আগে সেটেল করেন, যেটি বিএনপি সহ অনেক দল বলছে নির্বাচন সংশ্লিষ্ট বিষয়গুলোকে আগে আনা, সেগুলোর ব্যাপারে একমত হওয়া, তারপরে বাস্তবায়ন করা। তারপরে নির্বাচনের অব্যবহিত পরে কি হবে? নির্বাচনের পর একটা সংসদ গঠিত হবে, তারপরে কি সরকার গঠিত হবে, তারপর সেই সরকার দেশ চালানো শুরু করে দেবে। এরকম ধাপে ধাপে যেই বিষয়গুলো আমাদের সামনে আসবে সেগুলোকে আপনি আগে গুরুত্ব দেন। আর যেটা আমরা সংস্কারের ব্যাপারে অনেক বড় আওতা, অনেক বড় ক্ষেত্র তৈরি করে ফেলেছি এবং সেগুলো নিয়ে আমরা কাজ করছি, আলোচনা করছি, গুরুত্ব অনুযায়ী করছি না। তার চেয়ে বড় কথা হচ্ছে আপনি যে ভালো একটা শাসন ব্যবস্থা চান, ভালো রাজনীতি চান, ভালো গণতন্ত্র চান, তার জন্য তো আগে ব্যক্তি এবং দলগুলোর সংস্কার দরকার। প্রত্যেকটা দলের যারা নেতৃত্বে থাকেন তাদের চিন্তা ভাবনা, আচার আচরণ, কথাবার্তা সংস্কার দরকার, তাদের দলের সংস্কার দরকার। প্রত্যেকটা ব্যক্তি এবং দলের গণতান্ত্রিক আচরণ, স্বচ্ছতা, সততা, জবাবদিহিতা, যা যা কিছু দরকার ভালো গণতন্ত্রের জন্য, ভালো শাসন ব্যবস্থার জন্য, ভালো রাজনীতির জন্য, সেগুলো ব্যক্তি এবং দল থেকে শুরু করেন, তারপরে আন্তঃদলীয় হোক, তারপরে আপনি এটা রাষ্ট্রীয় সরকার বিভিন্ন পর্যায়ে নিয়ে যান। সেই জায়গায় তো আমরা কোনো আলাপ আলোচনা শুনছি না। এখন সব যদি আগের মতোই থাকে, আপনি পুরো রাষ্ট্রকে 180 ডিগ্রি উল্টে ফেললেন, আবার ওই লোকগুলোকেই বসালেন, ওই মানসিকতার লোক, ওই চিন্তাভাবনার দল, তাহলে তো ফলাফল একই হবে, কোনো ফল আসবে না। তো ওই জায়গাগুলোতে কিন্তু আমরা ফোকাস করছি না। ফলে একমত দ্বিমত হওয়াটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে আমার অগ্রাধিকার। জি, আপনি যথার্থ বলেছেন। আমি একটু যেতে চাই রিপন ভাই, আপনি এইটা বলেন যে ব্যক্তি এবং দলের যে সংস্কার, যেটা নাজমুল সাহেব গুরুত্ব দিলেন যে জায়গাটায়, যে আপনাদের আগে সংস্কার হওয়া দরকার, সেই জায়গাটা কি আপনারা আছেন? উনি গণমাধ্যমের মানুষ হিসেবে উনি যেই প্রত্যাশার কথা বলেছেন বা যে পর্যবেক্ষণের কথা বলেছেন, সেটা তো আসলে মানে কেউই ডিনাই করতে পারবেন না আমি মনে করি। রাজনৈতিক দলের একজন মানে কর্মী হিসেবে আমি নিজেও মনে করি না যে এটাকে ডিনাই করার মতো কিছু আছে। সার্টেনলি মানে এটা ঠিক, মানুষটা এইভাবেই চায়। এবং আমাদের দলের নেতা তারেক রহমান, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি খুব ক্যাটেগরিক্যালি অনেকগুলো কর্মীদের সাথে তিনি কানেক্টেড হয়েছেন, মানে কর্মী সভা বলেছেন, একটা কথা বলেছেন যে লোক 5ই আগস্টের আগের রাজনীতি এবং 5ই আগস্টের পরের রাজনীতি এক জায়গায় নেই। এই রিয়েলাইজেশনটা, অর্থাৎ মানুষের মধ্যে একটা পরিবর্তন আসছে। আমি আপনার অনুষ্ঠানে আসার আগে নাজমুল হাসানের সাথে কথা বলছিলাম এবং আমি নিজেও বেশ কয়েকটা টক শোতে বলেছি যে আপনার পিপলের এম্পাওয়ারমেন্টটা দেখেন। আপনি অকুপাই ওয়াল স্ট্রিটের কথা জানেন, আপনি নিশ্চয়ই জানেন। তো অকুপাই ওয়াল স্ট্রিটে একটা আন্দোলন হয়েছিল আমেরিকাতে, মাসাধিককাল সময় মানুষ মানে আপনার মানে নিউ ইয়র্কের রাস্তা, গার্ডেন ইয়ে করেছিল। বাংলাদেশের মানুষ উই হ্যাড এ গণভবন, আমাদের একটা গণভবন ছিল, কিন্তু এই ভবনটা কখনোই জনগণের ভবন ছিল না, একটা স্বৈরাচারের আবাসস্থল ছিল। এই গণভবনটা 5ই আগস্ট শুধু গণভবনে পরিণত হলো যেদিন সমস্ত শ্রেণী পেশার মানুষ গণভবনের দিকে ঢুকে বললাম, গণভবনকে অকুপাই করলো, পার্লামেন্ট অকুপাই করলো, গণভবনকে অকুপাই করলো। সেদিন মানুষের অ্যাসপিরেশন, এই যে আকাঙ্ক্ষা বলি আমরা, ওই আকাঙ্ক্ষাটা উনি যেটা বলেন, সেই আকাঙ্ক্ষাটাই গণভবন দখল করা, সংসদ ভবন দখল করা, জনগণ উল্লাস করা, জনগণ বিজয়ী হলো। সোজা কথা, স্বৈরাচারকে হটিয়ে তারা বিজয় হলো। এই জনগণের আকাঙ্ক্ষা হচ্ছে আপনি
জনগণ আপনাকে প্রশ্ন করতে পারবে। জনগণ আপনাকে প্রশ্ন করতে পারবে, আপনার সেই প্রশ্নের উত্তর দিতে বাধ্য। অর্থাৎ আপনি শাসক, জনগণ আপনাকে প্রশ্ন করতে বলতে পারে আপনি এটা কি করেছেন, কেন করেছেন। জনগণ এই প্রশ্ন করার জায়গাটায় চলে গিয়েছে। রাজনৈতিক দল হিসেবে, একজন কর্মী হিসেবে আমি বিশ্বাস করি আমার এই বোধটা থাকা উচিত, জনগণ প্রশ্ন করা শিখেছে, এই প্রশ্নের উত্তর দিতে হবে। সুতরাং রাজনৈতিক দল এবং ব্যক্তি নেতা যেই হন না সেই ক্ষেত্রে নিজেদের সংস্কার তো আগে জরুরি। নিশ্চয়ই কেন এটাকে আপনি বাইপাস করে আপনি কিছু করতে পারবেন। এখন দেখা গেল আপনি রাষ্ট্রকে একটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা করে দিলেন, কথার কথা, মানে পুরোপুরি একটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা করে ফেললেন, কোরআন সুন্নাহর আলোকে দেশ পরিচালিত হবে। কিন্তু আপনি এটা পরিচালনার দায়িত্ব দিলেন একজন মদ্যপকে, একটা লম্পটকে। তাহলে তো যা হওয়ার তাই হবে না। তো সুতরাং ওইটার উপযোগী যা করলেন সেটার উপযোগী নেতৃত্বের মন মানুষ অন্তরে ধারণ করার লোকও তো থাকতে হবে। সংস্কার করছেন, সেই ভাবনাটা আপনি অন্তরে ধারণ করবেন। সেটাই আমরা করতে চাই। আমরা সেই অপেক্ষায় থাকি যে আপনারা রাজনৈতিক দল যারা আছে তারা নিজেদের সংস্কার, নিজেদের বিষয়গুলো ফর দ্যাট রিজন আমাদের পার্টি সংস্কারের কথাটা যখন কেউই সংস্কারের কথা তুলছিল না, তখন কিন্তু আমাদের পার্টি সংস্কারের কথা বলেছে। আমরা 10 দফা ওই সংস্কারগুলো আসলে আমরা বাস্তবায়ন দেখতে চাই। আপনাদের পরামর্শ থাকলে এটা আমরা আরো এক্সপ্যান্ড করব। আমি জাস্ট 30 সেকেন্ডে বলবো যে আমরা এই অঙ্গীকার পাবো কিনা নির্বাচনের আগে প্রত্যেকটা দলের কাছ থেকে, এই সংস্কারের যুগে পরিবর্তিত বাস্তবতায়, যে প্রত্যেকটা দল অঙ্গীকার করবে আমাদের দলের শীর্ষ থেকে তৃণমূল পর্যন্ত সব ক্ষেত্রের যারা নেতৃত্ব দেবেন তারা ভোটে নির্বাচিত হবেন। দ্বিতীয়ত, আমাদের দলের আর্থিক স্বচ্ছতা থাকবে, কোত্থেকে টাকা পেলাম, কিভাবে খরচ করলাম, এবং প্রত্যেকের জবাবদিহিতা থাকবে। এই বিষয়গুলো আমরা নিশ্চিত করছি কিনা, এখন পর্যন্ত করি নাই। তাহলে সংস্কারের সুফল কোথায় আসবে রাজনীতিতে? নাজমুল আশরাফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আস্তাজমান রিপন আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দুজনকেই আমার পক্ষ থেকে ধন্যবাদ। দর্শক, আজ এ পর্যন্ত। আগামীতে নতুন কোনো বিষয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।